আলী আহমেদ খানের কথায় আবির খাবার প্লেট থেকে চোখ তুলে তাকালো। রাজভারী কণ্ঠে বলা শুরু করলো, তোমাদের কয়েক বছর যাবৎ একটাই সমস্যা, তানবীর কেন রাজনীতি করে। মেন কথা, তোমরা রাজনীতি পছন্দ করো না, কিন্তু আমি মন থেকে চাই তানবীর রাজনীতি করুক, এবং সেটা মাঝপথে ছাড়ার জন্য না। সভাপতি, এমপি, মন্ত্রী পদে পদে নিজের সাফল্য বয়ে আনুক, এবং আমার বিশ্বাস আমার ভাই সফল হবে ইনশাল্লাহ। কয়েক সেকেন্ড থেমে আবার বলা শুরু করলো, প্রতিটা বিষয় আমরা নিজেরা যখন ভাবি তখন একতরফা ভাবি। মনে হয় আমি যা ভাবছি সেটাই ঠিক, এটা করলেই পারফেক্ট হবে, কিন্তু সব দিক থেকে সেটা পারফেক্ট নাও হতে পারে। তাই তানবীর পরিস্থিতি বুঝে নিজে যা ভাবে সেটা আমায় জানায়। যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে, না হয় আমি সাজেশন দিই, এটা এভাবে না করে এভাবে করো, এতটুকুই। এই কথাগুলো তানবীর চাইলে আমায় না বলে তাদের কমিটির লোকজনকে বলতে পারত, কিন্তু তানবীরের যেহেতু ইচ্ছে সভাপতি হবার, তার প্ল্যান সভাপতি জানলে সে কাজ করবে, তখন তানবীরের নাম থাকবে না। এই জন্য তানবীর আমায় শেয়ার করে। আর একটা বিষয় হলো ব্যবসা। আমি ব্যবসায় ঢুকেছি মাত্র 1 সপ্তাহ হলো। আমি সব কিছু বুঝে নিই ঠিক মতো, তারপর দেখো ব্যবসায় মনোযোগ দিতে পারি কি না। এমপির জন্মদিনে যেতে রাজি হওয়ার কারণ আছে। এবার বাবা চাচাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে বলা শুরু করলো, তোমরা এখন নামি দামি ব্যবসায়ী। একসময় তোমাদের ব্যবসাও অনেক ছোট ছিল, অনেক ঝামেলা পোহাতে হয়েছে তোমাদের। তখন আমি ছোট ছিলাম, তবুও যতটা সম্ভব বুঝেছি। বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমারও কাগজপত্র নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে, অনেক বিদ্বানদের সঙ্গে ব্যবসার দিক থেকে টক্কর লাগবে। শুধু টাকা থাকলে সব কিছু করা সম্ভব হয় না, সাথে পাওয়ার প্রয়োজন হয়। অনেক সময় পুলিশের থেকেও রাজনৈতিক পাওয়ার বেশি কাজে লাগে। আইনিভাবে যে বিষয় সমাধান করতে মাসের পর মাস লেগে যায়, সেটা বড় বড় নেতাদের একটা কলে সলভ হয়ে যায়। তানবীরের যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে, তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতি করুক, আমি ব্যবসা সামলাই। তানবীর ভালো অবস্থানে থাকলে আর আমি মোটামুটি পরিচিত থাকলে আমাদের যে কোনো প্রয়োজনে আশেপাশে মানুষের সাহায্য পাবো। এতগুলো কথা বলে এবার আবির থামলো। মেঘ হাঁ করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আর ভাবছে, কি দূরদর্শী চিন্তা ভাবনা আবির ভাইয়ের। মেঘ মনে মনে নিজেকে বাহবা দিচ্ছে। আবির ভাইয়ের জন্য হিটলার নামটা একদম ঠিকঠাক। আলী আহমেদ খান, মোজাম্মেল খান এবং ইকবাল খান তিনজনেই অবাক চোখে তাকিয়ে আছে। ইকবাল খান সহসা বলে উঠলেন, দেখেছো ভাইয়া, আবিরের চিন্তা ভাবনা কত দূর আগে থেকে ভেবে চিনতে মাঠে নেমেছে। তুমি খামোখা চিন্তা করো ওর জন্য, দেখবে আমাদের ব্যবসাতে খুব শীঘ্রই পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আলী আহমেদ খান আর কথা খুঁজে পেলেন না, খাওয়া শেষ করে উঠে গেলেন। মোজাম্মেল খান তানবীরের দিকে তাকিয়ে বললেন, আমাদের মান না রাখ, আবিরের মান অন্তত রাখিস। তানবীর শীতল কণ্ঠে জবাব দিল, আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাইয়াকে সব দিক থেকে সাহায্য করার। সকলেই নীরব। এতক্ষণে মোটামুটি সবার খাওয়া শেষ, সবাই সবার মতো উঠে যাচ্ছে। আবিরের খাওয়া শেষ হতেই যেই না উঠতে যাবে, নজর পড়ল অষ্টাদশীর পানে। কাজল পরিহিতা, টানা টানা চোখ, গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির টেনে হিঁচড়ে দৃষ্টি সংযত করল, হালকা করে কাশি দিল। মেঘ এখনও বিভোর তাকিয়ে আছে। আবির এবার দাঁড়াতে দাঁড়াতে বলল, মুখটা বন্ধ কর মেঘ, মাছি ঢুকবে মুখে। মেঘ নড়ে চড়ে বসল। আবির ততক্ষণে বেসিনে চলে গেছে হাত ধুতে। মেঘ নিজের মাথায় নিজেই গাঁটটা দিল। ছি, আবির ভাই কি ভাবলো। যতই মন শক্ত করি, আহাম্মকের মতো আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকবো না ভাবি, ততই যেন আবির ভাইয়ের কাছে বেকুব সাজতেছি। সেই যে মাথা নিচু করে খাচ্ছে আর মনে মনে নিজেকে বকতে ব্যস্ত। আবির ভাই কখন ব্যাগ নিয়ে বেরিয়েছেন সেদিকেও নজর নেই মেঘের। খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসেছে। আজ কোচিং প্রাইভেট নেই, তাই 3টা পর্যন্ত টানা পড়াশোনা করেছে। তারপর গোসল করে খেতে এসেছে। বিকেল হয়ে গেছে, তাই কাকিয়া আর বড় আম্মু ঘুমাচ্ছেন। হালিমা খানও শুয়েছিলেন। মেঘের সিঁড়িতে নামার সময় নুপুরের শব্দে বেরিয়ে এসে খাবার দিলেন মেঘকে। মেঘ চুপচাপ খাবার খাচ্ছে। হালিমা খান পাশে চেয়ারে বসে শান্ত কণ্ঠে মেঘকে জিজ্ঞেস করলেন, পড়াশোনা ঠিক মতো করছিস তো মা? মেঘ ওপর নিচ মাথা নাড়ল শুধু।
হালিমা খান, আর তো কয়েকটা দিন, এরপর তো রেজাল্ট দিয়ে দিবে, তারপরেই তো ভর্তির পরীক্ষা যুদ্ধ শুরু হয়ে যাবে। মেঘ চুপচাপ খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখছিল। হালিমা খান সব গুছিয়ে মেঘের পাশে বসলেন। মেঘ কিছুক্ষণ পর মায়ের উরুর ওপর মাথা রেখে শুয়ে পড়ল। হালিমা খানও সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বিকেলে গোসল করাতে চুলগুলো এখনও ভেজা। হালিমা খান একটু রাগে রাগে বললেন, সারাদিন বাসায় থেকেও বিকেলে গোসল করিস কেন? ঠিকমতো না খেলে, ঠিকমতো গোসল না করলে অসুস্থ হয়ে পড়বি তো, তখন তো পড়তেই পারবি না। মেঘ চুপচাপ মায়ের হাঁটু আঁকড়ে শুয়ে আছে। ততক্ষণে 5টা বেজে গেছে। আবিরাজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। 6টায় এমপির জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে। বাড়িতে ঢুকে চুপচাপ সিঁড়ির দিকে যাচ্ছে। পায়ের শব্দে হালিমা খান তাকিয়ে দেখলেন আবিরকে। হালিমা খান কোমল কণ্ঠে বললেন, এত তাড়াতাড়ি চলে এলি যে, কফি দিব তোকে? আবিরের দৃষ্টি পড়ে সোফায়। হালিমা খানের উরুতে শোয়া মেঘকে দেখে বুকের ভেতর ছ্যাদ করে উঠে আবিরের। মায়ের কথা শুনে মেঘও ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখ পড়ে সিঁড়ির কাছে আবির ভাইয়ের দিকে। সঙ্গে সঙ্গে সোজা হয়ে উঠে বসলো। আবির তৎক্ষণাৎ তড়িৎ গতিতে মেঘের কাছে আসে। ভয়ার্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? বলতে বলতে কপালে, গালে, গলায় হাত রাখলো একবার। আবির ভাইয়ের উষ্ণ হাতের ছোঁয়াতে কেঁপে উঠল অষ্টাদশী। আবির হাত সরিয়ে উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল, শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? মেঘ যেন বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে আবির ভাইয়ের অভিমুখে। আবির ভাইয়ের কপাল ঘামে চিকচিক করছে। হালিমা খান অভিযোগের স্বরে বললেন, আরে দেখ না, সারাদিন বাসায় থেকেও অসময়ে গোসল করে। এত লম্বা চুল শুকাতে তো সময় লাগে নাকি? নিজের কোনো যত্ন নেয় না, কিছু না। আবির সহসা বলে উঠল, মামনি একটু কফি করে দিবা প্লিজ? হালিমা খানের সরল উত্তর, তুই বস একটু, এখনই নিয়ে আসছি। হালিমা খান উঠে রান্নাঘরে গেলেন। আবির ঘুরে গিয়ে হালিমা খানের জায়গায় বসলেন। মেঘ নিচের দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরে বসে আছে। শীর্ণ বক্ষ ধরফর করছে অষ্টাদশীর। আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। নিরুদ্দাম কণ্ঠে শোধালো, কি হয়েছে তোর? মন খারাপ? মেঘের দুনিয়া ঘুরছে। মনের ভেতর টালমাটাল অবস্থা। হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। কিছু সেকেন্ড পর কোনো রকমে এপাশ ওপাশ মাথা নাড়ল। আবির একটু চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, কেউ বকেছে তোকে? সহসা মেঘের জবাব, কেউ বকেনি। আবির এবার দীর্ঘশ্বাস ফেলল। বেশ ঠান্ডা কণ্ঠে বলল, তাকা আমার দিকে। মেঘ এবার দ্বিতীয় দফায় ধাক্কা খেলো। মেঘ নড়ে উঠল। কাপা কাপা চোখে তাকালো আবির ভাইয়ের চোখের দিকে। আবির ভাইয়ের শীতল চাহনিতে অষ্টাদশীর মনে ঝড় শুরু হয়েছে। সাগরের গভীরতার ন্যায় চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হলো না মেঘের। চটজলদি মাথা নিচু করে ফেলল। আবির তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। আবির কিছুটা ভেবে শক্ত কণ্ঠে বলল, মেঘ, আমি এই বাড়ির সিঙ্গেল একটা মানুষের মুখেও তোর নামে অভিযোগ শুনতে চাই না। মেঘের অভিব্যক্তি বোঝা গেল না। চিবুক গলায় নেমেছে। নিজের মনের উথাল পাথাল পরিস্থিতি সামলাতে ব্যস্ত অষ্টাদশী। আবির কপাল গোটায়। হঠাৎই পল্লব ফেলে দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত চাহনিতে মেঘের দিকে তাকায়। কাল থেকে বিকালে কোচিংয়ে যাবি। ওনাদের 3টায় ব্যাচ আছে। প্রতিদিন 11টায় গোসল করবি। 1টার পর নামাজ পড়ে খেয়ে প্রাইভেটে যাবি। তারপর কোচিং শেষ করে বাসায় আসবি। আমি কোচিংয়ে কথা বলে নিব। এতক্ষণে হালিমা খান কফি নিয়ে হাজির হলেন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মামনি, মেয়ে কাল থেকে 11টায় গোসল করবে আর বিকালে কোচিংয়ে যাবে। ওর গোসলের টাইম যদি 1 মিনিট এদিক সেদিক হয়, তুমি সঙ্গে সঙ্গে আমায় কল করবা। এতটুকু বলে কফির কাপ নিয়ে সিঁড়ি দিয়ে ধপধপ করে ওপরে চলে গেল আবির। মেঘের হৃৎপিণ্ড 2 ভাগ হয়ে গেল আবির ভাইয়ের কথায়। এতদিন মনের ভেতর শুধু তুফান চালিয়েছে এই লোকটা, এখন মেঘের জীবনেও তুফান চালাচ্ছেন। বন্যা তো 10টার ব্যাচে যাবে। মেঘ একা একা বিকালে পড়তে যাবে। ওখানে তো কাউকে চিনে না ভাবতেই আহত হলো মনটা। ঠায় সোফায় হেলান দিয়ে বসে আছে মেঘ। হালিমা খান মেঘকে 1 কাপ কফি এনে দিলেন। মেঘ কিছুটা স্বাভাবিক হয়ে কফি খাওয়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর মেঘ সিঁড়ি দিয়ে উঠছে রুমে যাওয়ার উদ্দেশ্যে। তখনই সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে আবির ভাই। এমপির জন্মদিন অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছেন। খয়েরি রঙের শার্ট, কনুই পর্যন্ত হাতা ভাঁজ করা, কালো প্যান্ট দিয়ে ইন করা, নতুন শু, জুতা, চোখে নতুন একটা সানগ্লাস।
চুলগুলো খুব সুন্দর করে স্টাইল করা। এক পলক তাকাতেই মেঘ থমকে দাঁড়ালো সিঁড়িতে। আবির ভাইয়ের এক হাত পকেটে, অন্য হাতের আঙুলে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে মেঘের পাশ কেটে নেমে গেলেন। মেঘ ওখানেই দাঁড়িয়ে পড়েছে। বডি স্প্রের তীব্র গন্ধে ঘাড় ঘুরিয়ে তাকালো আবির ভাইয়ের দিকে। যতক্ষণ দেখা গেল ততক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, ওনার যন্ত্রণায় আমাকে পাবনা যেতে হবে মনে হচ্ছে। কিছুক্ষণ পর মেঘ রুমে চলে গেল। তানবীর সারাদিনও বাসায় ফিরতে পারেনি। সেই যে সকালে বের হয়েছিল, সারাদিন নির্বাচনের কাজে ব্যস্ত, বিকেলে বাহিরেই খেয়েছে। তারপর থেকে জন্মদিনের অনুষ্ঠানের কাজে ব্যস্ত। কোথায় কি রাখবে, কিভাবে করবে, সভাপতি, সাধারণ সদস্য সকলেই ব্যস্ত। অনুষ্ঠান শুরু হবার পর্যায়ে আবির উপস্থিত হলো। আবিরকে দেখে তানবীর ছুটে এসেছে। পরিচয় করিয়ে দিয়েছেন হবু এমপির সাথে। হ্যান্ডশেক করে মত বিনিময় শুরু করলেন দুইজনে। অনুষ্ঠান ভালোই শেষ হলো। বেশ কিছু ছবিও তোলা হয়েছে এমপির ফ্যামিলির সাথে। আবির তানবীর এমপির দুই পাশে দাঁড়িয়ে। কেক খাওয়ানো সহ আরও অনেক ছবি তোলা হয়েছে। সেখান থেকে 4টা ছবি আবির ফেসবুকে আপলোড করেছে, সাথে জন্মদিনের ক্যাপশন দিয়ে। অনুষ্ঠান শেষে তানভীর বলল, ভাইয়া তুমি কি আমায় বাইকে লিফট দিবা নাকি রিক্সা করে বাড়ি যাব? আবির এক মুহূর্ত ভেবে উত্তর দিল, আজ থেকে যেতে পারবি, সমস্যা নেই। তানভীর খুশিতে আত্মহারা হয়ে গেছে। 10 দিনের মাথায় ভাইয়ের বাইকে ওঠার অনুমতি পেল। বাইক চালাতে চালাতে আবির গভীর কণ্ঠে তানভীরকে বলল, তোর কাছে মেঘের বান্ধবীর নাম্বার আছে? তানভীর স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ আছে। কেন ভাইয়া? আবির রাজভারী কণ্ঠে বলল, তুই তাকে কল দিয়ে বলিস কাল থেকে যেন 3টায় কোচিংয়ে যায়। মেঘের ব্যাচ টাইম চেঞ্জ করে দিয়েছি, সাথে তারটাও। কোচিংয়ের লোকের সাথে কথা বলেছি। মেঘের একা একা বিকেলে ভালো লাগবে না। তানভীর চিন্তিত স্বরে বলল, আবার কোনো সমস্যা হয়েছে ভাইয়া? আবির এবার দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোর বোন ঠিকমতো খায় না, গোসল করে না, পড়ে না, কত অভিযোগ শুনতে হয়। এই জন্য টাইম পাল্টে দিয়েছি, সাথে ওকেও ওয়ার্নিং দিয়েছি। তানভীর আর কিছু বলল না। চুপচাপ দুই ভাই বাসায় ঢুকে যে যার মতো রুমে চলে গেল। রাত তখন 10:30। তানভীর ফোন থেকে বন্যা নামে সেভ করা একটা নাম্বারে কল দিল। 2বার দেওয়ার পর রিসিভ হলো। বন্যা, আসসালামু আলাইকুম। তানভীর, ওয়ালাইকুম আসসালাম। বন্যা, কে বলছেন? তানভীর, আমি মেঘের ভাই। বন্যা একটু ভয়ে ভয়ে বলল, আবির ভাইয়া? তানভীরের কিছুটা রাগ হলো। আকস্মাত বলে উঠল, ভাইয়া তোমায় কল দিবে কেন? ভাইয়ার কি খেয়ে দিয়ে কাজ নেই যে তোমায় কল দিবে? ভাইয়া জীবনেও তোমায় কল দিবে না। শুধু তোমায় কেন, কোনো মেয়েকেই কল দিবে না। বন্যা আস্তে আস্তে শুধালো, তানভীর ভাইয়া? তানভীর, হ্যাঁ। বন্যা, কোনো দরকার ভাইয়া? তানভীর, শোনো, তুমি কাল থেকে 2টার ব্যাচে প্রাইভেট পড়বে আর 3টার ব্যাচে কোচিং করবে। মেঘও বিকালে কোচিং করবে, এটাই জানানোর জন্য কল দিয়েছি। ভুল করে আবার সকালে চলে যেও না। আল্লাহ হাফেজ। এতটুকু বলেই কল কেটে দিল তানভীর। বন্যা খাটের ওপর টাচকি খেয়ে বসে পড়ল। কিছু ভাবতে পারছে না। কিছুক্ষণ স্থির থেকে তাড়াতাড়ি কল করলো মেঘকে। একবার বাজতেই কল রিসিভ করলো মেঘ। বন্যা, এই পাগল, তোর কি হয়েছে রে? কাল থেকে এতবার কল দিচ্ছি, কোনো খবর নাই তোর? সেই যে আবির ভাইয়ের সাথে বাইকে গেলি, কি হলো তাও বললি না। কি অঘটন ঘটাইছিস তুই? মেঘ, আমি অঘটন ঘটাইনি, আবির ভাই অঘটন ঘটাইছে। উনি আমার মনের ভিতর ঢুকে আমার জীবনের 14টা বাজিয়ে দিয়েছে। আমার খাওয়া, গোসল, ঘুম সব কিছুর নাজেহাল অবস্থা করে ফেলেছে। ওনাকে যতবার দেখছি ততবারই ভেঙে চুরে যাচ্ছি আমি। বারবার নতুন করে ক্রাশ খায়। কি করব বল? বন্যা এবার রাগে বলল, রাত বিরাতে নেশা করা ছেড়ে ঘুমা বাই। কি জন্য কল দিয়েছিল তা বলতেই পারল না। মেঘের এইসব হাবিজাবি কথা শুনতে তার এখন একটু ভালো লাগছে না। কোথায় সিরিয়াস মুডে কল দিল মেঘকে। মেঘ যেন ঘোরেই পড়ে আছে। মেঘও আর কল ব্যাক করলো না। মেঘ ফেসবুকে ঢুকলো। ঢুকতেই সামনে আসলো আবির ভাইয়ের 3 ঘন্টা আগে করা পোস্ট। ছবিগুলো খুব ভালো করে দেখছে মেঘ। টেনে টেনে বড় করে আবির ভাইকে মনোযোগ দিয়ে
দেখছে। হঠাৎই একটা ছবি দেখে মেঘের দৃষ্টি স্থির হলো। আবির ভাইয়ের পাশে কড়া নীল রঙের একটা গাউন পরা মেয়ে। দেখে মনে হচ্ছে শরীরে বড়লোক বড়লোক ভাব আছে একটা। মেঘের পায়ে রক্ত চড়চড় করে মাথায় উঠছে। এই মেয়েকে আর আবির ভাইয়ের পাশে এই মেয়ে কি করে? কমেন্ট চেক করতে গেল মেঘ। অনেকগুলো কমেন্টের ভিড়ে ওই নীল জামা পরিহিত একটা আইডি চোখে পড়ল। আবির ভাইয়ের ছবিতে কমেন্ট করেছে, আপনি অসম্ভব কিউট। ইচ্ছে করছিল আপনাকে সব সময়ের জন্য রেখে দিই। ইচ্ছে হলে বেড়াতে আসবেন, আর সম্ভব হলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। রাগে শরীর ঘামছে মেঘের। শোয়া থেকে উঠে বসলো। কমেন্টটাতে অ্যাংরি রিয়েক্ট দিয়ে মেয়ের আইডিটাতে ঢুকলো। প্রোফাইল পিকটা 2 ঘন্টা আগে আপলোড করা হয়েছে। কভার ফটোতে হবু এমপির সাথে ছবি, ক্যাপশন বাবা মেয়ে। মেঘের বুঝতে বাকি নেই এটা এমপির মেয়ে, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। মেঘ রাগে ফুসফুস করছে। আবারও আবির ভাইয়ের আইডিতে ঢুকলো মেঘ। জাস্ট নাও একটা পোস্ট করেছেন আবির ভাই, तेरी नज़रों ने ये क्या कर दिया, मुझसे ही मुझको जुदा कर दिया। সাথে রাতের শহরে বাইকে বসা একটা ছবি শেয়ার করলেন। মেঘ মনোযোগ দিয়ে ক্যাপশন বোঝার চেষ্টা করছে। তার মানে আবির ভাই ওই মেয়ের প্রেমে পড়ে গেছে। ভাবতেই নেত্রীযুগল থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আবারও সেই কমেন্টটা খুঁজতে গেল মেঘ। কি এমন সুন্দর মেয়েটা, দেখতে হচ্ছে তো। কিন্তু পোস্টের সব কমেন্ট ঘেটেও মেয়ের কমেন্ট পেল না। তার মানে আবির ভাই ডিলিট করে ফেলেছে। কিন্তু ওই মেয়েকে কি অ্যাকসেপ্ট করে ফেললো? তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে নিজে সান্ত্বনা দিতে লাগলো। আবির ভাই তো শুধুই আমার ক্রাশ তো ক্ষণিকের। উনিও তো কিছুদিন পর বিয়ে করবেন, তখন তো আমাকে মেনে নিতেই হবে। আমার তো সাহসে কুলাবে না আবির ভাইকে কিছু বলার। মার খাওয়ার থেকে চুপ থাকি, সেই ভালো। এদিকে আবির বাসায় ফিরে ফ্রেশ হয়ে শুয়ে আছে। একটা ছবি জুম করে শুধু চোখগুলোর দিকে তাকিয়ে আছে আর বিড়বিড় করে গাইছে। প্রতিদিনের মতো আজও খাবার টেবিলে একসাথে খেতে বসেছে সকলে। কিন্তু মেঘের মাথায় আজ অন্য প্ল্যান ঘুরছে। সবার খাওয়া মোটামুটি শেষ। মেঘ ইচ্ছে করে অল্প অল্প খাচ্ছে। এদিকে মোবাইলে কি যেন চেক করছিল আবির। মোবাইল চেক করে করেই খাচ্ছিল। আবিরের খাওয়া শেষ, তাই মোবাইল টেবিলের ওপর এক পাশে রেখে হাত ধুতে উঠে পড়ে। 3-4 কদম যেতেই মেঘ হাত বাড়িয়ে আবির ভাইয়ের মোবাইল হাতে নেয়। তাড়াহুড়োতে হয়তো পাওয়ার বাটনে চাপ দিতে ভুলে গেছে আবির ভাই। হোম পেজ ভেসে আসে। এখানে 2টা হাতের ছবি, একটা বড় হাতের ওপর একটা পিচ্ছি হাত। মেঘ 1 সেকেন্ড তাকালো ছবিটার দিকে, কিন্তু এখন ছবি নিয়ে গবেষণা করার সময় নাই। তাই মেঘ তাড়াতাড়ি ফেসবুকে ঢুকলো। ফ্রেন্ড রিকোয়েস্ট অপশানে ঢুকতেই চোখে পড়ল কত ছেলে মেয়ের আইডি। সে খুঁজতে লাগলো গত রাতের নীল জামা পরিহিতা। একটু নিচে যেতে পেয়ে গেল প্রত্যাশিত ব্যক্তির আইডি। 1 সেকেন্ড না ভেবে ব্লক করে দিল তাকে। তাড়াতাড়ি ফেসবুক থেকে বের হয়ে ফোন রেখে দিল আগের জায়গায়। এবার মেঘ দীর্ঘশ্বাস ফেলল। মনে খুব শান্তি লাগছে এখন। আবির ভাই টেবিলের কাছে এসে মোবাইল নিতে নিতে মেঘের দিকে তাকালো। নিরুদ্বেগ কণ্ঠে বলল, যতক্ষণ সময় খাবার টেবিলে বসে থাকিস ততক্ষণ যদি তুই একটু খাইতি তাহলে আজ কঙ্কালের মতো থাকতি না। মোবাইল আর ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেলেন। এদিকে মেঘ মুচকি হেসে বিড়বিড় করে বলল, আমি তো আপনার জন্য বসে থাকি। আমি খাবার খেয়ে রুমে যেতে যেতে আপনি বাইক নিয়ে চলে যান, দেখতেই পারি না। তাই তো বাধ্য হয়ে এখন টেবিলেই বসে থাকি। আবির ভাইয়ের কথা মতো মেঘ 11টার মধ্যে গোসল করেছে আজ। যথাসময়ে রেডি হয়ে রওনা দিল টিউশনের উদ্দেশ্যে। মনটা ভীষণ খারাপ। আজ থেকে একা একা টিউশন আর কোচিংয়ে পড়তে হবে, এটা ভেবেই মন ভাঙছে বারবার। টিউশনে ঢুকতেই বন্যা ডাকলো, মেঘ এখানে আয়। মেঘ চোখ গোল গোল করে অবাক চোখে তাকালো। ছুটে গেল বন্যার কাছে। মেঘ, তুই এই সময় টিউশনে কেন? আগের ব্যাচে পড়িসনি? বন্যা, কিভাবে পড়বো? তোর বেস্ট হয়েছি, তোর ভোগান্তি তো আমাকে ভুগতেই হবে। মেঘ, মানে? বন্যা, গতকাল রাতে তানবীর ভাইয়া কল দিয়েছিল আমায়, বলল তোর সাথে আমারও টাইম পাল্টিয়ে দিয়েছে, আজ থেকে যেন বিকেলে আসি। মেঘ, তাহলে তুই জানাসনি কেন আমায়?
আমি পুরো রাস্তা মন খারাপ করে এসেছি একা একা পড়তে হবে বলে। বন্যা, তোকে কিভাবে জানাবো? তুই তো আবির ভাইয়ের ঘোরে ডুবে আছিস। মেঘ কিছুটা লজ্জা পেল, তারপর সশব্দে হেসে বলল, জানিস বন্যা, আমার হিজাবটা আবির ভাই কিনে দিয়েছে। শুধু এটাই না, সর্বমোট 30টা হিজাব কিনে দিয়েছে। শুধু তাই না, দেখ আমার পায়ের নুপুরগুলো, এগুলো আবির ভাই দিয়েছে, তাও আবার নিজের হাতে পরিয়ে দিয়েছেন। দেখ সুন্দর না? বন্যা কপাল ভাঁজ করে নুপুরগুলো দেখলো, তারপর বলল, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, কিন্তু কাহিনী কি বলতো? ওই ব্যাটার হঠাৎ তোর প্রতি এত মায়া হচ্ছে, তোকে কিছু বলছে কি? মেঘ, হ্যাঁ বলছে। আমি কই যাই না যাই তা পর্যবেক্ষণ করতে নুপুর দিয়েছে। বন্যা হাঁ করে তাকিয়ে আছে। ততক্ষণে স্যার পড়াতে চলে এসেছেন। টিউশন কোচিং শেষে মেঘ বাসার উদ্দেশ্যে চলে গেছে। সন্ধ্যার পর আবার জান্নাত আপু আসবে, পড়া রিভিশন দিতে হবে। জান্নাত আপু শুক্রবার শনিবার বাদ দিয়ে বাকি 5 দিন পড়ান। জান্নাত আপু খুব ভালো পড়ান। মেঘ ওনার ভক্ত হয়ে গেছে একেবারে। জান্নাত আপুও মেঘকে খুব আদর করে। পড়াশোনার পাশাপাশি কিভাবে পড়লে ভালো হবে রুটিন করা সব কিছুতেই অল্প হেল্প করে। এই জন্য মেঘ ইদানিং পড়াশোনাতেও গুরুত্ব বেশি দিচ্ছে। এভাবে কেটে গেল 10-12 দিন। আবিরের সাথে মেঘের প্রতিদিন সকালে খাবার টেবিলে দেখা হয়। মাঝে মাঝে মেঘ আগে আসে, মাঝে মাঝে আবির আগে চলে আসে, তারপরেও দেখা তো হয়। এতেই যেন মেঘের মনে সারাদিন প্রশান্তি কাজ করে। আবির বাড়ি ফেরে 11টা-12টার দিকে। আবিরের বাইকের শব্দ পেলেই মেঘ ছুটে যায় নিজের রুমের বারান্দায়। হেলমেটটা খুলে যখন বাইক থেকে নামে, মেঘ গভীর মনোযোগ দিয়ে দেখে সেই দৃশ্য, আর গুনগুন করে গান গায়। তারপর বাড়িতে ঢোকার আগ পর্যন্ত যতটুকু সম্ভব তাকিয়ে তাকে আবির ভাইকে দেখে। আবির ভাই বাড়িতে ঢুকে গেলে হাসি মুখে ঘুমিয়ে পড়ে মেঘ। এটাই যেন মেঘের দৈনিক রুটিন। কেন আবির ভাইকে দেখে তার কোনো উত্তর নেই অষ্টাদশীর কাছে। আবির ভাই কি শুধুই তার ক্রাশ, নাকি সে আবির ভাইকে ভালোবাসে? এর উত্তর নিজেও খুঁজে পায় না। তবে আবির ভাইকে অসম্ভব ভালো লাগে। আবির ভাইয়ের শীতল চাউনি বারংবার অষ্টাদশীর হৃদয়টা চূর্ণ বিচূর্ণ করে। আবির ভাই অষ্টাদশীর মন মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। 10-12 দিন পর সকালবেলা আবির জুসের গ্লাস হাতে নিয়ে 2 চুমুক খেলো কিনা আলী আহমেদ খান বলে উঠলেন, আবির তোকে একটু চট্টগ্রাম যেতে হবে। আবির তৎক্ষণাৎ বিষম খেলো। তানবীর তাড়াতাড়ি উঠে ভাইয়ের মাথায় ফু দিচ্ছে। রান্নাঘর থেকে ছুটে এসেছেন মালিহা খান। এদিকে মেঘ অসহায়ের মতো তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। কিছুক্ষণ পর আবির স্বাভাবিক হয়ে বলল, আমি চট্টগ্রাম গিয়ে কি করব? আলী আহমেদ খান স্বাভাবিকভাবেই বললেন, আমাদের কোম্পানিতে কিছু সমস্যা হচ্ছে, কিছু ডিলার ঝামেলা করতেছে শুনলাম। তোর কাকামণিকে সিলেট যেতে হবে। কোম্পানির সিও হিসেবে এখন দায়িত্ব তোর ওপরেই পড়ে। তুই কথা বললেই আশা করি সমাধান হবে। ডিলাররা অর্ডার ডেলিভারি করা পর্যন্ত তুই থাকবি ওখানে। যদি সব ঠিকঠাক হয়ে যায় তখন চলে আসিস। আবির এক পলক মেঘের দিকে তাকালো, তারপর দৃষ্টি নামিয়ে প্রশ্ন করলো, কবে যেতে হবে? আলী আহমেদ খান সহসা বলে উঠলেন, আজ রাতে অথবা আগামীকাল সকালে চলে গেলে ভালো হবে। আবির চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান উঠে গেলেন। তানবীর এবার ভাইকে বলল, ভাইয়া তোমার কি একা যেতে খারাপ লাগবে? আমি কি যাব তোমার সঙ্গে? আবির অগ্নিদৃষ্টিতে তাকালো তানবীরের দিকে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে কি যেন বলল। কেউ কিছু বুঝল না, কিন্তু তানবীর সশব্দে হেসে উঠল। আবির এবার রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তানবীর তানবীর। তানবীর হাসতে হাসতে চেয়ার থেকে উঠে বেসিনের দিকে দৌড় দিল। আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তানবীরের দিকে। তারপর মাথা নিচু করে প্লেটের খাবারটা কোনো রকমে শেষ করে উঠে চলে গেল। এদিকে মেঘ, মিম আর আদি বসে আছে। আদি আর মিম প্ল্যান করছে আবির ভাইয়াকে বলবে কক্সবাজার গেলে ওদের জন্য খেলনা, সাজুনি, শামুক নিয়ে আসতে। মেঘ নিশ্চুপ বসে খাচ্ছে। আবির ভাইকে দেখার জন্যই এখন সে প্রতিদিন ফজরের সময় ঘুম থেকে ওঠে। রাতে ঘুমানোর আগেও আবির ভাইকে দেখে ঘুমায়। আবির ভাই চট্টগ্রাম চলে গেলে ও থাকবে কিভাবে? মিম হঠাৎ ডেকে উঠল, আপু ভাইয়াকে কি তুমি আনতে বলবা? মিমের ডাকে ধ্যান ভাঙল মেঘের। একটু হাসার চেষ্টা করলো।
তারপর কোমল কণ্ঠে বলল, আমার কিছু লাগবে না। সারাদিন কেটে গেল। মেঘ নিজের মতো কোচিং টিউশন শেষ করে আসছে। মিম আর আদি স্কুল থেকে ফিরেছে। আবির 8টায় বাসায় ফিরেছে। ততক্ষণে জান্নাত আপু পড়িয়ে চলে গেছেন। মেঘ বই খাতা নিয়ে নিজের রুমে চলে গেছে। রাত 10টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে আবির। রুমে গিয়ে শাওয়ার শেষ করে একেবারে রেডি হয়ে রুম থেকে বের হলো আবির। মেঘের রুমের দরজার সামনে এসে থামলো। দরজা ধাক্কা দিল আস্তে করে। মেঘ বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে। পাশে বই খাতা পড়ে আছে। ফ্যানের বাতাসে পৃষ্ঠাগুলো উড়ছে। জান্নাত আপু যাওয়ার পর এই রুমে এসে শুয়েছিল। আবির আস্তে করে ডাকলো, মেঘ। কোনো সাড়া নেই। তাই রুমের ভেতরে ঢুকলো আবির। শান্ত পায়ে এগিয়ে গেল মেঘের কাছে। মেঘের মুখের এক পাশ বিছানায় লেপ্টে আছে। ফ্যানের বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। ছোট চুলগুলো বারবার মুখে ঝাপটে পড়ছে। লাইটের আলোর ওপর গালটা চিকচিক করছে। আবির বিছানার এক পাশে বসলো। কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করলো অষ্টাদশীকে। তারপর গালে হাত রেখে মুখ থেকে ছোট্ট চুলগুলো সরিয়ে দিল। দু একবার মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। ব্যাগ নিয়ে নিচে চলে আসলো। মিম আর আদি খুব করে বলল, ভাইয়া কক্সবাজার যেও প্লিজ, চাটনি নিয়ে এসো। খেলনা শামুক আরও অনেক কিছুর আবদার করলো ভাইয়ের কাছে। উত্তরে আবির শুধু বলল, সময় পেলে যাব। খেয়ে 10টা নাগাদ বেরিয়ে গেছে আবির। ইকবাল খান আগামীকাল সকাল 8টায় সিলেট যাবেন। আবিরের বাবার কোম্পানি ঢাকার বাইরে 3টা শাখা আছে, চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহী। ইকবাল খানকে বেশিরভাগ সময়ই বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করতে হয়, কখনো চট্টগ্রাম, কখনো রাজশাহী, কখনো সিলেট। বাকি সময় বাড়িতে থাকলে হেড অফিসে থাকেন। একই সাথে 2 শাখাতে যেতে হলে কখনো কখনো মোজাম্মেল খানকেও যেতে হয়। তবে আলী আহমেদ খান এখন আর ঢাকার বাইরে যান না। আবির আসাতে উনি চাইছেন আবির সব দায়িত্ব বুঝে নিক। রাত 11টায় মিম এসে ডাকছে, আপু ওঠো, খাবে না? মেয়ে ঘুম ঘুম চোখে তাকায় মিমের দিকে। মিম আবার বলে, 11টা বাজে, তুমি কখন খাবে? আম্মু, বড় আম্মু সবাই বসে আছে তোমার জন্য। আমিও খাইনি, এসো। 11টা শুনেই মেঘের ঘুম উধাও হয়ে গেছে। সহসা মনটা খারাপ হলো। চিন্তিত স্বরে বলল, আবির ভাই কি চলে গেছে? মিম হাসি মুখে বলছে, হ্যাঁ ভাইয়া তো 10টার আগেই চলে গেছে। আমি আর আদি বলে দিয়েছি আমাদের জন্য খেলনা, গিফট, চাটনি নিয়ে আসতে। তোমার জন্য আনতে বলেছি। ভাইয়া বলেছে সময় পেলে যাবে কক্সবাজার। মেঘের মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মনে মনে ভাবছে, কেন যে শুইতে গেলাম? না ঘুমালে তো আবির ভাইয়াকে দেখতে পারতাম। আমি ঘুমিয়েছিলাম তাতে কি? আবির ভাই কি আমায় বলে যেতে পারতো না? মিম আবার ডাকলো, আপু এসো খেতে যাই। মেঘ কঠিন স্বরে বলল, আমার খিদে নেই, খাবো না। তুই খেয়ে নে। ওদের বল খেয়ে নিতে, আমি ঘুমাবো। আর লাইট অফ করে দিয়ে যা। মিম মন খারাপ করে চুপচাপ লাইট অফ করে চলে গেল। এদিকে মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ পর নিজে নিজেই ভাবছে, আবির ভাই তো আমায় নিয়ে ভাবেনি না। ভাবলে তো আমাকে ডেকে বলেই যেতেন। তাহলে আমি কেন ওনার জন্য কান্না করছি? আর কাঁদবো না আমি। কিছুক্ষণ পর থামলো। খুব খিদে পাচ্ছে, কিন্তু সে খাবে না। বড্ড অভিমান জমেছে বুকে। এইভাবেই ঘুমিয়ে পড়ল আবার।